আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনজারুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা গ্রুপের মোট তিনটা গ্রুপের অঙ্ক শিখব। প্রথমে ইনডাইরেক্ট মেথডে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা শিখছি। প্রথমে আমরা গ্রুপ এর একটা অঙ্ক কমপ্লিট করেছি, এবার গ্রুপ এর 2 নম্বর অঙ্কটা দেখব। তো এই গ্রুপ এর নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে শুধু একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে এবং নিচে কিছু তথ্য থাকবে। এই অঙ্কের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে নেট ইনকাম আফটার ট্যাক্স। এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয় করতে হলে নেট ইনকাম আফটার ট্যাক্স আমাদের দরকার হবে। এই ব্যালেন্স শিটের মধ্যে নেট ইনকাম আফটার ট্যাক্সের কোনো তথ্য থাকে না এবং এর মধ্যেও নেট ইনকাম আফটার ট্যাক্সের কোনো তথ্য নেই। তাহলে এক্ষেত্রে আমাদের নেট ইনকাম আফটার ট্যাক্স বের করে নিতে হবে। তো নেট ইনকাম আফটার ট্যাক্স বের করতে হলে বিগিনিং রিটেন আর্নিং। বিগিনিং রিটেন আর্নিং বলতে গত বছরের 13,000 টাকা বিগিনিং রিটেন আর্নিং প্লাস নেট ইনকাম নাই। এন্ডিং রিটেন আর্নিং আছে 14,500 প্লাস ডিভিডেন্ট আছে এখানে 6,000 ইমপ্লাইজ দ্যাট নেট ইনকাম আফটার ট্যাক্স সমান 20,500 মাইনাস 13,000। এটা 7,500 টাকা আমাদের নেট ইনকাম আফটার ট্যাক্স বেরিয়ে গেল। এখন এই নেট ইনকাম আফটার ট্যাক্স এটা কীভাবে বের হলো সেটা এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা একটু ভালো করে লক্ষ্য করেন। রিটেন আর্নিংয়ের খতিয়ান, বিগিনিং ব্যালেন্স, নেট ইনকাম আফটার ট্যাক্স, ডিভিডেন্ড পেড, ক্লোজিং ব্যালেন্স। এটাকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে এইভাবে অবস্থা দাঁড়ায়, এরকম একটা ইকুয়েশন হয়। সেই ইকুয়েশন থেকে আমরা মানটা বের করে নিলাম। এখন আমরা এই নেট ইনকাম আফটার ট্যাক্স এখানে 7,500 টাকা বসাই দিলাম। এই নেট ইনকাম আফটার ট্যাক্সের সাথে আমাদের 4টা বিষয়ের সমন্বয় হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা বিষয়ের সমন্বয় হবে। তো নেট ইনকাম আফটার ট্যাক্সের সাথে এই নগদ বাদে, এই নগদটা ছেড়ে দেন, দিয়ে এইটা দেখেন এখানে কারেন্ট অ্যাসেট আছে, এই দুটো কারেন্ট অ্যাসেট আছে, এখানে কারেন্ট অ্যাসেট। নগদ বাদে চলতি সম্পদের বৃদ্ধি বাদ, এখানে দেখেন লেখা আছে নগদ বাদে চলতি সম্পদের বৃদ্ধি বাদ। চলতি সম্পদ বাড়লে টাকা চলে যাবে আর হ্রাস পেলে টাকা আসবে। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল গত বছর ছিল 11,000, এখন 8,800। এটাকে নিট করে নেন। এই দুটোকে একসাথে যোগ বিয়োগ করার পরে নিট অ্যামাউন্ট দাঁড়াবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডিক্রিজ হয়ে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডিক্রিজ হলো, ডিক্রিজ। তাহলে এখানে এই 10,000 থেকে 8,000 বাদ দেন, 10,000 মাইনাস 8,000, এখানে নিট বিয়োগ করার পরে 10,000 থাকে, এখানে থেকে 8,000। তাহলে ডিক্রিজ হলো কত টাকা? 2,000 টাকা, এটা যোগ হবে প্লাস। এবার আমরা আসবো ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি গত বছর ছিল 20,000, এখন 22,000, 2,000 টাকা বেড়ে গেছে। ইনভেন্টরি ইনক্রিজ, এটা মাইনাস হবে 2,000 টাকা। অঙ্কের মধ্যে আর সাপ্লাইজ বা অন্য কোনো কারেন্ট অ্যাসেট নেই। সাপ্লাইজ, প্রিপেড এক্সপেন্স, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটা নেই। ট্রেডিং সিকিউরিটি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটাও নেই। অতএব এটার ফাংশন আমাদের শেষ হলো, চলতি সম্পদের ফাংশন শেষ। এবার আমরা আসি চলতি দায়ের বৃদ্ধি, দায় বাড়লে টাকা আসে এই জন্য যোগ হবে, আর হ্রাস পেলে টাকা চলে যায় এই জন্য বাদ হবে। তাহলে চলতি দায় এখানে আসা যাক। এখানে দেখেন চলতি দায় দুটো আছে, অ্যাকাউন্ট পেয়েবল, এটা কারেন্ট লাইবিলিটি, এই দুটো কারেন্ট লাইবিলিটি। অ্যাকাউন্ট পেয়েবল গত বছর ছিল 6,500, এখন 4,000, এটা ডিক্রিজ হয়েছে। অ্যাকাউন্ট পেয়েবল এটা ডিক্রিজ হলো, এখানে 1,500 টাকা, 2,500 টাকা ডিক্রিজ হয়েছে। তো এখানে 2,500 টাকা যদি ডিক্রিজ হয়, 2,500 দায় কমলে, পরিশোধ না করলে ডিক্রিজ হয় না, অতএব এটা টাকা চলে গেছে, এই জন্য মাইনাস হবে, ডিক্রিজ। এবার আমরা আসি ইনকাম ট্যাক্স, এটা ইনক্রিজ হয়েছে। ইনকাম ট্যাক্স পেয়েবল, এখানে দেখেন ইনকাম ট্যাক্স পেয়েবল, এটা ইনক্রিজ হলো, টাকা আসলো 1,000 টাকা, এটা প্লাস হলো। আর কোনো এই অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, এই দুটো আইটেম নেই, অতএব এর ফাংশন আউট। এখন আমরা আসবো 3 নম্বর ফাংশনে। দেখেন অবচয় এবং অবলোপন যোগ। অবচয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা যোগ হবে, আর অ্যামোর্টাইজেশন ইনটেনজিবল এবং ফিক্সড অ্যাসেট যেটা কমে যাবে সেটা আসবে। তো এখানে ইনটেনজিবল অ্যাসেটের কোনো ফাংশন আছে কিনা সেটা পরে দেখব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা অঙ্কের মধ্যে আছে কিনা দেখেন। ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000,
ফুললি ডেপ্রিসিয়েশনের তথ্য আমরা পাচ্ছি না। অতএব ডেপ্রিসিয়েশনের তথ্য যদি আমরা না পাই তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন বের করে নিতে হবে। ডেপ্রিসিয়েশনের পরিমাণটা কত? তো ডেপ্রিসিয়েশনের পরিমাণটা আমরা কিভাবে বের করব? একটা প্রশ্ন আছে, ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে বের করব? তো এখানে ডেপ্রিসিয়েশন, এখানে একটা খতিয়ানের দিকে লক্ষ্য করেন, গত বছর ছিল 4,500, এখন কত? 5,500, 1,000 টাকা বেড়েছে। আর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে একটা সম্পদ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়েছে, রিমুভড ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট অফ টাকা কত? 1,000 ওয়াজ ডিসকার্ডেড, হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে, অ্যান্ড কস্ট এর মূল্যটা এবং এর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা পুঞ্জীভূত অবস্থায়টা ওয়ার রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্ট, এর মূল্য এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। এখানে কীভাবে বের করা হয় দেখেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা থেকে আমরা বের করবো ডেপ্রিসিয়েশন বিগিনিং ব্যালেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের বিগিনিং ব্যালেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের বিগিনিং ব্যালেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের বিগিনিং ব্যালেন্স। এখানে দেখেন বিগিনিং ব্যালেন্স, তাহলে বিগিনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বিগিনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে প্লাস কি আছে? প্লাস ডেপ্রিসিয়েশন, প্লাস ডেপ্রিসিয়েশন, প্লাস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুয়াল টু এই পাশে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অর রিমুভড অ্যাসেট। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এর ক্রয় মূল্য ছিল, এই যে এখানে বলে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ফুললি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা সম্পূর্ণ কত? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট, অ্যাকুডেট অফ সোল্ড অ্যাসেট, সোল্ড অ্যাসেট প্লাস ক্লোজিং এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন আমরা এখানে মান বসাবো। এখন দেখেন বিগিনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 4,500 প্লাস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাই, ডেপ এক্সপেন্স নাই ইকুয়াল টু এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট। এখানে এই যে ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট এই 1,000 টাকায় হবে, আর এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে এখানে কত? 5,500 প্লাস 5,500। তাহলে ইমপ্লাইজ দ্যাট করলে ডেপ এক্সপেন্স হবে 6,500 মাইনাস 4,500 ইকুয়াল টু 2,000। এটা ওয়ার্কিং 2 হলো। এখন আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা এখানে 2,000 টাকা ওয়ার্কিং অনুসারে বসাই দিলাম। এবার সে অ্যামোর্টাইজেশনের বিষয়টা হচ্ছে ইনটেনজিবল এবং ফিকটিসিয়াস অ্যাসেট। এখানে দেখেন প্রিলিমিনারি অর অর্গানাইজেশন 2,000 আছে, অ্যামোর্টাইজেশন প্রিলিমিনারি এখানে আলাদাভাবে বলে দিয়েছে, অ্যামোর্টাইজেশন 1,000 টাকা, এখানে এটাও যোগ হলো। আমাদের অ্যামোর্টাইজেশনের ফাংশন এবং ডেপ্রিসিয়েশনের ফাংশন শেষ হলো। এবার আমরা আসবো গেইন অন সেল অফ অ্যাসেট ও লস অন সেল অফ অ্যাসেট। এখন এই সম্পদটা এখানে দেখেন গেইন অন সেল অফ প্লান্ট অ্যাসেট অর ইনভেস্টমেন্ট, এখানে আমরা তথ্যটা দিয়ে দিয়েছি। আর একবার দেখাচ্ছি বিষয়টা যে কীভাবে এখানে বের করা হয়। আগের অঙ্ক আমরা একইভাবে দেখাইছি। তো এখানে দেখেন ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট, সম্পূর্ণ হিসাবটা ধরা হয়ে গেছে যে সম্পদ, তার ক্রয় মূল্য কত ছিল? কস্ট অফ অ্যাসেট, এখানে ক্রয় মূল্য কত ছিল? 1,000। তাহলে এর লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ফুললি ডেপ্রিসিয়েটেড লেস অ্যাকুমুলেটেড ডেপ 1,000, তাহলে বুক ভ্যালু কত? বুক ভ্যালু হচ্ছে 0। এখন এইটাকে সোল্ড করলাম কত টাকা? 1,000 টাকা। সেল প্রাইস 1,000। তাহলে আমাদের এখানে গেইন হবে, গেইন অন সেল অফ অ্যাসেট বা স্ক্র্যাপ ভ্যালু বলা যায়। গেইন অন সেল অফ অ্যাসেট 1,000 টাকা আমাদের লাভ হলো। এইটাকে আমরা গেইন অন সেল অফ অ্যাসেট, এইটাকে আমরা এখানে বাদ দিয়ে দেব। গেইন অন সেল অফ অ্যাসেট, লস অন সেল অফ অ্যাসেট নেই। এখন এই আইটেমগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, মোট কয়টা আইটেম হচ্ছে? 8টা আইটেম। এই 8টা আইটেমের যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস খাতে আমাদের 8,000 টাকা ক্যাশ ইনফ্লো হবে। এবার আসি আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা যদি করতে চাই কীভাবে করব? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখানে দেখেন প্লান্ট সম্পদের বৃদ্ধিপাত। প্লান্ট সম্পদ বলতে কী বোঝায়? ল্যান্ড, বিল্ডিং, ল্যান্ড ইকুইপমেন্ট এবং ইকুইপমেন্ট, এগুলো প্লান্ট সম্পদ। আর আরেকটা আছে বিনিয়োগ, লং টার্ম ইনভেস্টমেন্ট। তো প্লান্ট অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট এবং ইনটেনজিবল অ্যাসেট, প্লান্ট অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায় টাকা চলে যাবে, আর হ্রাস পেলে টাকা যোগ হবে। আর ইনটেনজিবল অ্যাসেট
এবং ফিক্সড অ্যাসেটস যদি বৃদ্ধি পায় বাদ যাবে, কিন্তু হ্রাস বাদ যাবে না। এই হ্রাসটা হবে অ্যামোর্টাইজেশন। এখন আমরা দেখি যে কি অবস্থা এখানে আছে। ইকুইপমেন্ট, এখানে দেখেন ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000, পারচেসের পরিমাণটা দেওয়া আছে, ইকুইপমেন্ট পারচেস করলাম, আমাদের টাকা চলে গেল। এখন ইকুইপমেন্ট সোল্ড করেছি কত? ইকুইপমেন্ট সোল্ড আমাদের 1,000 টাকা। এখন এর মধ্যে এই যে ল্যান্ড, বিল্ডিং, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এটাও নেই। বা ইনটেনজিবল অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, এটাও নেই। ইনটেনজিবল এবং ফিক্সড অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, সেটাও নেই। তাহলে আমাদের এর পরিমাণ দাঁড়াচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 4,000 টাকা মাইনাস। এবার আমাদের আসতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এটা বারবার পড়ে নেবেন, অঙ্ক কীভাবে হচ্ছে এখানে তার তথ্য এখানে দেওয়া আছে। লভ্যাংশ সর্বদা বাদ হবে। এখানে দেখেন ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড কত টাকা? 6,000 টাকা। পেইড করলে অবশ্যই টাকা চলে যাবে। এখন এর সাথে কি বলা হচ্ছে? দীর্ঘমেয়াদী দায়ের বৃদ্ধি যোগ হ্রাস বাদ। দেখেন বন্ড পেবল অঙ্কের মধ্যে কি অবস্থা? বন্ড পেবলের কোনো তথ্য নাই, বাদ। কমন স্টক বৃদ্ধি যোগ আর হ্রাস বাদ। কমন স্টক বৃদ্ধি পেল কিনা দেখেন, গত বছর ছিল 25,000, এখন কত? 27,000। তাহলে কমন স্টক এখানে ইস্যু হলো। গত বছর ছিল 25,000, এখন কত? 27,000, 2,000 টাকা আসলো। এখন এখানে দেখেন পেইড ইন এক্সেস অফ কমন স্টক, গত বছর ছিল না, এখন কত? 1,000। তার মানে কমন স্টক ইনক্রিজ হলো, এটা কিন্তু এর সাথে যোগ হবে। কিন্তু যদি ডিক্রিজ হয় তাহলে কিন্তু হবে না, কারণ কমন স্টক ডিক্রিজ হয় না, যেটা ডিক্রিজ হয় সেটা রিটেন আর্নিং এবং শেয়ার কমন স্টক ইস্যু সমান সমন্বয় হয়ে যায়। ডিক্রিজটা কিন্তু এখানে আপনি মাইনাস করতে পারবেন না, খুব সতর্কতার সাথে। অবশ্য পার্ট গ্রুপ বিতে আমি অঙ্কটা একটু কয়েকটা অঙ্কে এরকম কথা বলা আছে, ডিক্রিজটা বাদের কথা বলা হয়ে গেছে, কিন্তু এখানে ইনক্রিজ হবে। আর বন্ড পেবলের ফাংশন নাই, আর ট্রেজারি স্টক নাই। তাহলে এখানে আমাদের অবস্থা দাঁড়াচ্ছে 3,000 টাকা ক্যাশ আউটফ্লো। এখন 7,000 মাইনাস আর 8,000 প্লাস, তাহলে 1,000 টাকা প্লাস থাকে। নিট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার। এবার বিগিনিং ক্যাশে আসেন, গত বছরে কত ছিল? 3,000। এখন আমাদের মোট পরিমাণ দাঁড়াচ্ছে কত? 4,000। এন্ডিং ক্যাশ মিলে গেল। এখন এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি কিভাবে করবেন? এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ, এটা কীভাবে করবেন এখানে আমি বিস্তারিত বলে দিয়েছি। নিট ইনকাম আফটার ট্যাক্স না দেওয়া থাকলে কীভাবে বের হবে সেটাও দেখাইছি। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কীভাবে হবে সেটাও বলেছি। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস কীভাবে সেটা বলেছি। যদি কোনো মিসিং ফিগার না থাকে সেখানে আমরা এখানে বিস্তারিত বলে দিয়েছি যে এই রিটেন আর্নিং থেকে নিট ইনকাম দেওয়া থাকলে ডিভিডেন্ড বের করতে হবে, আর ডিভিডেন্ড দেওয়া থাকলে নিট ইনকাম বের করা যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের খতিয়ান থেকে আমরা ডেপ্রিসিয়েশন বের করে নেব, আর ইকুইপমেন্ট কেনাটা আমরা এই ইকুইপমেন্টের খতিয়ান থেকে বের করে নেব। আর যদি লস বা গেইন যদি না থাকে, আমরা অঙ্ক করার সময় এটা দেখাইছি, যেভাবে হয়েছে সেটা আমরা এখানে বলে দিয়েছি। এখন এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কেন করি, আর জিনিসটাই বাকি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট জিনিসটা কী হলো? এই যে স্টেটমেন্ট আমরা তৈরি করলাম, এটা কি? এটা হচ্ছে 4 নম্বর ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 4 নম্বর ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 1 নম্বর ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। 2 নম্বর স্টক হোল্ডার, 2 নম্বর স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি, 3 নম্বর হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, দ্যাট মিনস এইটা। আর 4 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মূল কারণটা হচ্ছে যে এখানে দেখেন ক্যাশের পরিমাণ আছে, এন্ডিং ক্যাশ 4,000 টাকা, কিন্তু নিট ইনকামের পরিমাণ কত? 7,500। তাহলে কেন এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো, তার একটা ব্যাখ্যা দিতে হবে। আর ব্যবসা পরিচালনা খাতে নগদে কত টাকা এসেছে এবং গেছে সেটার পরিমাণ এখানে থেকে দেখানো যাচ্ছে। তারপরে প্লান্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট এবং ইনটেনজিবল এবং ফিক্সড অ্যাসেটে কত টাকা এসেছে এবং গেছে তার পরিমাণটা এখানে দেখানো যাচ্ছে। আর ফিনান্সিং, লং টার্ম ইনভেস্টমেন্ট, কমন স্টক, বন্ড পেয়েবল অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় এবং কমন স্টক সংক্রান্ত বিষয়গুলো এটা অর্থায়ন খাতে এখানে দেখাতে হবে এখানে। তাহলে এটা দিয়ে আমরা কি করব? কেন নিট ইনকামের সাথে এন্ডিং ক্যাশ ব্যালেন্সের ডিফারেন্স হচ্ছে তার ব্যাখ্যা করা গেল। 2 নম্বর হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসে কত টাকা এসেছে এবং গেছে তার পরিমাণ জানা যাচ্ছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কত টাকা গেছে এবং এসেছে সেটা জানা যাচ্ছে। ফিনান্সিং অ্যাক্টিভিটিসে কীভাবে এসেছে এবং সেটা জানা যাচ্ছে। এটা দিয়ে আরও কী কাজ করা যাবে? নিকট ভবিষ্যতে নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করা যাবে। আর নগদ পরিকল্পনা গ্রহণে এটা সহায়তা করবে। নগদ ব্যবস্থাপনা, নগদ বিশ্লেষণ সম্পর্কে একটা ধারণা দেবে। নগদ অর্থের সঞ্চালন সম্পর্কে তথ্য প্রদান করে। এইখানে একটু পড়ে নেবেন বিস্তারিত। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। অঙ্কটা থেকে যদি আপনি প্র্যাকটিস করে সুবিধা পেতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া এই ফরম্যাটগুলো আপনি ডাউনলোড করে নেবেন অথবা নিজে
একটা ফরম্যাট বানিয়ে নেবেন আর পজ মেরে মেরে অঙ্কটা এইভাবে প্র্যাকটিস করবেন। যখন একবার প্র্যাকটিস হবে পরবর্তীতে আপনি অঙ্কটা অবশ্যই ক্যালকুলেটরে 4 থেকে 5 বার করবেন। ক্যালকুলেটরে যখন প্র্যাকটিস করবেন তখন এই নিয়ম অনুযায়ী এখানে আপনার যে নিয়ম দেওয়া আছে এই অনুযায়ী আপনি অঙ্ক ইনডাইরেক্ট মেথডে প্র্যাকটিস করবেন।